আজকের বানাবো আমি মাঝারি সাইজের ভেটকির কারি। ভেটকি কারি বানানোর জন্য যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে, ভেটকির ঝালও বলতে পারে, ভেটকি কারি বলতে পারে, ভেটকির ভুনা বলতে পারে, যার যেমন ইচ্ছা সে সেরকম বলতে পারে। আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস ভেটকি মাছ, ছোটো, এটা বেশি বড় নয়। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা 2খানা, এটা গার্নিশিংয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা এবং পুদিনা পাতা। যেহেতু আমার ধনে পাতা এবং পুদিনা পাতা ভালো লাগে, ধনে পাতা ব্লাড পরিষ্কার করে আর পুদিনা পাতা সাধারণত ডাইজেস্টে খুব সাহায্য করে, তাই ধনে পাতা পুদিনা পাতা আমি মিক্স করে নিয়েছি। আর এর ফ্লেভারটাও আমার কিন্তু খুব ভালো লাগে। পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সানরাইজের গরম মশলা গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি অল্প করে চিনি, এখানে টমেটো নিয়ে নিয়েছি একটা ছোট করে কেটে, আর এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে আজকে হয়ে যাচ্ছে ভেটকি মাছের কারি। কড়া বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, ফরচুন সয়াবিন অয়েল। যতক্ষণ পর্যন্ত না এর যে একটা বুদবুদ ওঠে ওপরে, সেইটা ততক্ষণ পর্যন্ত বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু মাছগুলো দেব। তার আগে দিলে কিন্তু মাছ ভেঙে যায়, ওই জন্য আমি অপেক্ষা করছি একটু ভালো চড়া গরম হবার জন্য। ব্যাস, যে উপরে যে একটা ফ্যানা মতো ছিল সেটা বন্ধ হয়ে গেছে, বেশ চড়া মতো গরম হয়ে গেছে। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রয়েছে। এইবার আমি এটাকে মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে তারপরে আমি কিন্তু এতে মাছ দেব, কেননা অতিরিক্ত চড়া আঁচের মধ্যে মাছ দিলে বাইরেগুলো পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কুক হয় না। যার জন্য আমি একটা একটা করে মাছ এইভাবে দিয়ে দেবো। আমি এখানে হাত ব্যবহার করব না, খুন্তির সাহায্যে একটা একটা করে ধীরে ধীরে দেবো, কেননা হাতের মধ্যে দিলে তেল ছিটকে আসলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ভেটকি মাছ কিন্তু প্রচণ্ডভাবে ফাটতে শুরু করে। এভাবে আমি কিন্তু বেশ অপেক্ষা করব প্রায় কিছুক্ষণ। তারপরে যখন দেখবো এক পিঠ হয়ে গেছে, তখন আরেক পিঠে তখন উল্টে দেবো। নাহলে আমি যদি কন্টিনিউ নাড়তে থাকি, ভেটকি মাছ ভারী মাছ এবং নরম মাছ, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না এক পিঠ হচ্ছে। এটা মিডিয়াম হাইতে রয়েছে, সুতরাং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, 1-1.5 মিনিটের মতো। মিডিয়াম হাইতে রয়েছে তাই তাড়াতাড়ি হয়ে গেছে, এক পিঠ হয়েছে। এবার আমি সাবধানে কিন্তু আরেক পিঠ উল্টে দেবো। যেহেতু তেলটা ভালোভাবে গরম হয়েছিল, সেই কারণে কিন্তু মাছগুলো তলায় ধরেনি। আর যদি তেল ঠিকমতো না গরম হয়, মাছ কিন্তু তলায় ধরে যায় এবং ভেঙে যায়। ওই জন্য অপেক্ষা করতে হবে সব সময় যে তেলটা যেন ভালো মতো গরম হয়ে যায়। আবার আর উল্টাবো না, বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে। মাছটা ভেঙে যাবে যখন কেউ খেতে চাইবে না। সুতরাং আমি আরেক পিঠ সুন্দরভাবে ভেজে নেবো। এক পিঠ যেহেতু হয়ে গেছে, তবে অতিরিক্ত ভাজবো না। অতিরিক্ত ভাজলে যে মাছের যে প্রোটিন, ভিটামিন, যে সকল গুণগুলো থাকে, সেই সকল গুণগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি অতিরিক্ত ভাজবো না, একেবারে আবার কাঁচা রেখে দেবো না, জার্মসগুলো যাতে নষ্ট হয়ে যায়। সেই জন্য কিন্তু অতিরিক্ত যে কাঁচা ভাব, সেটাও কিন্তু ভাজার প্রয়োজন রয়েছে। মাছটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। মাছের যে তেলটা রয়েছে, সেই তেলের মধ্যেই আমি কিন্তু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন আমি একটু দেব। ফোড়ন দিলে যেহেতু টেস্ট একটু সুন্দর হয়, তাই। আঁচ প্রয়োজনে কম বাড়াতে হবে। যখন দেখা যাবে যে অতিরিক্ত জোরে উঠে যাচ্ছে, তখন কিন্তু একটু আঁচ কমিয়ে দেওয়া ভালো। জিরে কিন্তু পুড়বে না, ভাজা হবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভাজবো। এখানে মিডিয়াম একটা আমি পেঁয়াজ ব্যবহার করেছি। যতক্ষণ পর্যন্ত এটা কিন্তু কালার ঠিক মতো না আসছে, আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা অপেক্ষা করে যাব।
একটু তাড়াতাড়ি ভাজার জন্য একটু জোরে আঁচটা তুলে দেবো, কিন্তু নাড়তে হবে ভালোভাবে। এরকমভাবে আমি কিন্তু নাড়বো যতক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে কালারটা না আসে। পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম পুরো লাল ভাব এসে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। যতক্ষণ পর্যন্ত না টমেটো ঠিকভাবে ভাজা হবে এবং নরম হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দেবো। একটু অপেক্ষা করব যাতে 1 মিনিট জাস্ট টমেটোটা গলে যায়। ঢাকনাটা খুলে ফেললাম। এইবারে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট, আমি সেটা কিন্তু জল দিয়ে তৈরি করে রেখে দিয়েছি, কারণ ডাইরেক্ট দিলে এটা কিন্তু পুড়ে যায়, সেই জন্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, যতটা দরকার ঠিক একেবারে দিয়ে দিলাম, বারবারে আর দেবার দরকার নেই। এবার আমি একটুখানি নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে কষা হয় আর সুন্দরভাবে হয়ে যায়। 1-1.5 মিনিট পর চলে এলাম। ঢাকনাটা এবারে খুলে ফেলেছি। আঁচ কমানোই রয়েছে। টমেটোগুলো আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আমি আরেকটু অপেক্ষা করব। তবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনে পাতা আর পুদিনা পাতা। দুটোর কম্বিনেশন আমার খুব ভালো লাগে। আপনারা শুধু চাইলে ধনে পাতা দিতে পারেন, আবার শুধু চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমার দুটোর কম্বিনেশনটা যেহেতু ভালো লাগে, কিন্তু এইভাবে দিলে আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে ধনে পাতা পুদিনা পাতার কম্বিনেশন। তারপরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি যে টেস্টের জন্য এবং কালারের জন্য, দুটোই হবে, টেস্ট এবং কালার, চিনিটা আমি দিয়েছিলাম, ব্যবহার করব। এখানে যেহেতু কোনো সবজি নেই তাই সেদ্ধ হওয়ার কোনো প্রসঙ্গই আসছে না। আমি এইভাবে দিয়ে আমি আবার ফের কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য আমি অপেক্ষা করেছিলাম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়ো, অল্প করে দিয়ে দেবো। এর যে ফ্লেভারটা ধনে পাতা থেকে একটু অন্য, কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর। আপনারাও ইচ্ছা করলে বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগবে। রোজই তো ধনে পাতা শুধু দিয়ে আপনারা ধনে পাতা টমেটো দিয়ে, কিন্তু ধনে পাতার সঙ্গে আরেকটু পুদিনা পাতা অ্যাড করলে এর যে টেস্ট নতুন ধরনের আসে। আপনারা কিন্তু এভাবে ট্রাই করুন। আঁচটা একটু জোরে তুলে দেবো, ভালো করে মশলাটা সুন্দরভাবে কষে নেবো। পুদিনা পাতা ধনে পাতা একদম পুরো নরম হয়ে যাবে। ধনে পাতার ডাঁটিগুলো, নরম ডাঁটিগুলো ব্যবহার করা যায়, পুদিনা পাতার ক্ষেত্রে কিন্তু অন্য, শুধু পাতাটা ব্যবহার করা হয়, ডাঁটিগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফেলে দিতে হবে, না হলে কিন্তু ভীষণ মুখে লাগে, শক্ত লাগবে, ভালো লাগবে না। ব্যাস, মশলা কষা হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এতে একটু জল দিয়ে দেবো। আমি অতিরিক্ত শুকনো করি না, কেননা যেহেতু এখানে ভাত খাওয়ার একটা ব্যাপার থাকে, তাই আমি আবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আপনারা কিন্তু যারা বেশি শুকনো খেতে চান বা পছন্দ করেন তারা কিন্তু শুকনো অবস্থাতেই রাখতে পারে। এতে একটু আমি জল ঢেলে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। যেই ফুটে উঠবে আমি সঙ্গে সঙ্গে ওতে মাছটা দিয়ে দেবো। 1 মিনিট অপেক্ষা করেছিলাম, একদম পুরো সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এইবারে আমি এতে মাছটা আলতোভাবে দিয়ে দেবো। জাস্ট 1 মিনিট আমি 1-2 মিনিট ফোটাবো, অতিরিক্ত ফোটাবো না। ভেটকি মাছ যেহেতু নরম, আমি বারেবারেই বলি, তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আঁচ কমিয়ে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করে তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা করব। জাস্ট আঁচ কমিয়ে নিয়ে একটুখানি, জাস্ট 1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল ভেটকি মাছের কারি। আমি যেভাবে বানিয়েছি আপনারা কখনো স্কিপ করে দেখবেন না, এইভাবে বানান এবং এনজয় করুন।
আর কত সুন্দর কালারটাও এসেছে এবং খেতেও অনেক দুর্দান্ত হয়। সুতরাং এইভাবে বানাবেন আর অবশ্যই আপনারা এনজয় করবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।